13 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস কাটিয়ে আসার পর পাণ্ডবেরা নিজেদের মাতৃভূমি হস্তিনাপুরে ফিরে এলো। কিন্তু যুধিষ্ঠির এবং অর্জুন এই কথা জানতেন না যে ওদের মাতৃভূমি রণভূমিতে পরিণত হয়েছিল। ওদের অনুজ দুর্যোধন এবং দুঃশাসনের মগজ তথা হৃদয়ে শত্রুতার ঘন কালো মেঘ ঘনীভূত হয়েছিল। ওদের মনে ঈর্ষা, লোভ আর স্বার্থের বিষ প্রবেশ করিয়ে দিয়েছিল ওদের মামা শকুনি। পুরো 12 না ভাগ্নে না, হস্তিনাপুর শুধু তোমারই। ত্রিশঙ্কুর মতো অবস্থা হয়েছিল পিতামহ ভীষ্মের। একদিকে কৌরব আর অন্যদিকে পাণ্ডব। কেন্দ্রে সংকটময় অবস্থায় ছিল ওনার হস্তিনাপুর। কিন্তু সময়ের চক্রকে কে আটকাতে পেরেছে? পুত্র দুর্যোধন হস্তিনাপুরের সুরক্ষা আর সুখ সমৃদ্ধি, তার সমস্ত দায়িত্ব আমার কাঁধের ওপর। এর মলিন মুখকে আর মুমূর্ষু করো না। পাণ্ডবেরা শর্ত অনুযায়ী 13 বছর অজ্ঞাতবাসে সময় কাটিয়েছে। এখন সময় এসেছে তোমার কর্তব্য পালন করার। না ভাগ্নে না, পাশা খেলায় পড়া দান আর মুখ থেকে বেরোনো শব্দ অমূল্য হয়ে থাকে। আবেগের বশবর্তী হয়ে হাতের সময় নষ্ট করো না পুত্র। হস্তিনাপুরের সিংহাসনে তোমার জন্মগত অধিকার শুধু তোমার। বুঝতে পারছো তো? আমি তো বুঝতে পারছি মামা বাবু, কিন্তু এই যে পিতামহ এই কথাটাকে বুঝতে চাইছেন না। পিতামহ আমার বচন মধুর না হলেও এটা ধ্রুব সত্য। অর্জুন, হস্তিনাপুরের সিংহাসন তো দূরের কথা, হস্তিনাপুরের ভূমিতে পা রাখারও তোমাদের কোনো অধিকার নেই। দুর্যোধন, হস্তিনাপুরের ওপর শুধু পাণ্ডবদের অধিকার রয়েছে, শুধু পাণ্ডবদের। পুরো 12। পিতামহ, আপনার প্রিয় অর্জুনকে স্মরণ করিয়ে দিন, 13 বছর পূর্বে পাশার বাজিতে শুধুমাত্র হস্তিনাপুরই নয়, নিজের বিবাহিত স্ত্রীকেও হারিয়ে ফেলেছিল। আমার জ্যেষ্ঠ ভ্রাতার জঙ্ঘায় আসন গ্রহণ করানোর জন্য যখন দ্রৌপদীকে কেস ধরে টানতে টানতে এই রাজ দরবারে নিয়ে আসা হয়েছিল, সেইখানে আপনাদের ভিখারির মতন দশা হয়েছিল। মনে হচ্ছে আপনারা সেই স্মৃতি এখন ভুলে গেছেন হয়তো। দুর্যোধন, তুমি তো এরকম পাষাণ হৃদয় ছিলে না। এটা অবশ্যই কোনো অসৎ চিন্তাধারা সম্পন্ন মানুষের সংস্পর্শে এসেই হয়েছে। তোমরা দুজন আমার অনুজ, আমার প্রিয়, নিজেদের মধ্যে অশান্তি করা মোটেই সমীচীন হবে না। আমি করজোড়ে তোমাদের কাছে বিনতি করছি, হস্তিনাপুরের এই 5টি গ্রাম আমাদের ফিরিয়ে দাও। আপনি আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, তার জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি যে এখনই এই মুহূর্তে আপনার চরণ যুগল বাইরের দিশায় নিয়ে যান, অন্যথা পাণ্ডবদের মৃত্যুর পরে 5 জন শ্মশান যাত্রীও পাবেন না। দুর্যোধন! অর্জুন তো রেগে গেল বাবা, এবার কি হবে? এখন যুদ্ধ হবে, যুদ্ধ, মহাযুদ্ধ। তুমি তোমার সীমা লঙ্ঘন করে মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ। না অর্জুন না, নিজের ক্রোধকে সংযত করো। না ভ্রাতাশ্রী, না, এই সময় সংযম রাখার নয়, আক্রমণ করার। আপনি শুধু আমায় অনুমতি দিন। শোনো দ্রোণাচার্যর প্রিয় শিষ্য অর্জুন, তুমি তোমার এই বাণ আর এই ভ্রাতাদের নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? তোমার মৃত্যু তো অবশ্যম্ভাবী, নিশ্চিত। অহংকারে তোমাদের বুদ্ধি বিনষ্ট হয়েছে, বিনাশকালে বুদ্ধি ভ্রষ্ট। যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ! তারপর হস্তিনাপুরের মাটিতে কঠোরতার বীজ পোঁতা হলো আর শত্রুতার ফসল কাটা হলো। অথঃ শ্রী মহাভারত কথা। বাবা, কথাটা বলেই নি। হ্যাঁ চলো, যেটা তোমার ইচ্ছে। আসলে বিয়েটা তো তোমারই না। হ্যালো, হ্যাঁ বলুন।
আমি মুথু বলছি। সরি, আমি আপনার ফোন ধরতে পারিনি, আমার শো চলছিল। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব, অবশ্যই যাব। আরে দাদা, আমি আপনার কাছ থেকে 1 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছি, কেন শোয়ে যাব না? আমরা সময় মতো পৌঁছে যাব, আপনি চিন্তা করবেন না। ব্যাস আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার শিল্পীদের জন্য থাকা খাওয়া আর শোয়ার ব্যবস্থাটা একটু ভালো করে করে দেবেন। ওকে, ঠিক আছে দাদা, নমস্কার নমস্কার, ঠিক আছে। আরে দিবাকর বাবু, নমস্কার। নমস্কার নমস্কার। আপনি আমাকে চেনেন? আরে আপনাকে কে না চেনে, আপনি এখানকার একজন নামি দামি জমিদার। সে তো খুব ভালো কথা। আমি আপনাদের নাটক দেখলাম, খুব ভালো লাগলো। এই প্রথমবার রঙ্গমঞ্চে আমি মহাভারতের এই নাট্যরূপ দেখলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। আমার শিল্পীরা সত্যিই ভালো করছে। বলুন আপনার জন্য কি করতে পারি, কি সেবা করব আপনার জন্য? এই হলো আমার মেয়ে শালিনী। নমস্কার। পরশু ওর বিয়ে। এটা খুব আনন্দের খবর। আর এই আনন্দটাকেই দ্বিগুণ করতে আমি চাই আপনি আপনার দলকে নিয়ে এই বিয়েতে আসুন আর এই নাটকের একটা অংশ দেখান। বিয়েতে মহাভারত? কি কোনো অসুবিধা আছে? না না, এতে কোনো সমস্যার কিছু নেই। দেখুন দিবাকর বাবু, আমরা তো শিল্পী, আর লোকেরা আমাদের যেখানে ডাকে আমরা চলে যাই। আসলে বিয়েতে সঙ্গীত সন্ধ্যা বা ডিজে এই সমস্ত প্রোগ্রাম হয়। মহাভারতের কথা শুনে আমি একটু আশ্চর্যই হয়েছি। দেখুন, আমি জমিতে জুড়ে থাকা জমিদার, সংস্কৃতি আমার অত্যন্ত প্রিয়। যাই হোক, টাকা পয়সার কথাটা বলিনি। দেখুন, ট্রাভেলিং নিয়ে আমরা 2 লক্ষ টাকা চার্জ করি, বাকিটা আপনি যেটা ভালো বুঝবেন আমাদের দেবেন। চলুন, ঠিক আছে, ওই কথাই রইল। আমি সন্ধ্যাবেলা আপনাদের গেস্ট হাউসে 25,000 টাকা অগ্রিম পাঠিয়ে দেবো। তাহলে আসি। নমস্কার। চলো মা। হ্যাঁ সঞ্জীব, আরে দারুণ খবর আছে। আরে এখানকার জমিদার দিবাকর বাবু আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমরা আরেকটা শো পেয়ে গেছি, দারুণ খবর। আর ওখানে সবাই ঠিকঠাক আছে তো? দেখো, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, এইসব কাজ আমার দ্বারা হবে না। আর হ্যাঁ, আজ রাতেই আমি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে আটকানোর চেষ্টা করো না, না হলে আমি তোমার মুখোশ টেনে খুলে দেব। তাতে যদি আমি শাস্তিও পাই তাও ভালো, আমি মেনে নিতে রাজি, বুঝলে? বুঝে গেলাম। তোমার মতন গুণী অভিনেতাকে তো আমি হারাতে চাইছিলাম না, কিন্তু কি করব, সময়কে কে আটকে রেখেছে। মানেটা কি তোমার? দুর্যোধনকে বধ এমনিতে তো ভীম করেছিল, কিন্তু আফসোস, কিন্তু এই কাজটা আমাকেই করতে হবে। এই শোন, লাশটাকে ব্যবস্থা কর। পুরো 12 ভাগ্নে, আমার পাশা আমার দিকে তাকিয়ে বলে দিচ্ছে যে পাণ্ডবদের সমস্ত ধন সম্পত্তির ওপর এখন শুধু তোমারই অধিকার হবে। মামা শ্রী, আমাদের ভ্রাতা পাণ্ডব নির্ধন হয়ে গেছে। এমন মনে হচ্ছে যে বাজিতে লাগানোর মতো ওদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। এর পরেও যদি তোমরা খেলতে চাও, তাহলে বাজি কাকে রাখবে, নিজেকে না ইন্দ্রপ্রস্থকে? দুঃশাসন, যদি তুমি ইন্দ্রপ্রস্থের উল্লেখ করো তাহলে পরিণাম খুব ভয়ঙ্কর হতে পারে। বল প্রয়োগ আমরাও ভালোভাবে করতে জানি অর্জুন। শান্ত হও ভাগ্নে, শান্ত। ক্রোধ শুধু বুদ্ধিকে ভ্রষ্টই করতে পারে। পাণ্ডবেরা পরিস্থিতির কারণে বিচলিত হয়ে গেছে, এদের ক্ষমা করে দাও। যুধিষ্ঠির পুত্র, যদি তুমি এই পাশার খেলা ছেড়ে চলে যেতে চাও তাহলে তুমি অবশ্যই যেতে পারো, কিন্তু যদি তুমি হেরে যাওয়া রাজপাটকে পুনরায় ফিরে পেতে চাও তো তুমি ইন্দ্রপ্রস্থকে বাজিতে রাখতে পারো। মাত্র 1 দান খেললেই সমস্ত সাম্রাজ্য আবার তোমাদেরই হয়ে যাবে। না ভ্রাতাশ্রী, না, ইন্দ্রপ্রস্থকে আমরা কখনোই সমর্পিত করতে পারি না। আমাদের কাছে কোনো বিকল্প পথ তো নেই অনুজ। আমাদের অধিকার আর আমাদের ধন সম্পত্তি পুনরায় ফিরে পেতে হলে আমাদের আরো 1 দান খেলতে হবে। এই পাশা খেলা পুনরায় আরম্ভ করা হোক। এইবার বাজিতে কি লাগাবে পুত্র যুধিষ্ঠির? বাজিতে বাজিতে আমি ইন্দ্রপ্রস্থকে রাখছি। এই
গয়নার ওজনগুলো কত বেশি। সমস্ত অনুষ্ঠান শেষ হওয়া অবধি আমি এত ওজন কি করে বইবো? দিদি, বিয়ে হবে তো, আর এগুলো তো সহ্য করতেই হবে। আর এমনিও আজ একটা দিনেরই তো ব্যাপার। যখন তোর বিয়ে হয়ে যাবে না, তখন এই গয়নাগুলো আমায় দিয়ে দিস। আচ্ছা, আমি এইগুলোর ওজন সহ্য করতে পারবো। পুরো 12 আমরা জিতেছি ভাগ্নে। ইন্দ্রপ্রস্থ গেল। এবার আপনি কিসে বাজি ধরবেন ভ্রাতা? দ্রৌপদীকে? দুঃশাসন! তোর ফোন বাজছে। হ্যালো, ক্যাটারার? হ্যাঁ, আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। দিদি, তুই রুম থেকে বাইরে বেরোবি না, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো। দারুণ ব্যাপার দিবাকর বাবু, আপনি দেখছি ভালোই আয়োজন করেছেন। হ্যাঁ একদম, পোশাক আশাক, লাইট, সেটিং সবকিছু একদম পারফেক্ট ছিল। মনে হচ্ছে যেন আমরা যেন সত্যি সত্যি হস্তিনাপুরে চলে গেছি। কি অদ্ভুত এই সবকিছু। হ্যাঁ, দেখুন যা যা কম পড়ছে তার একটা লিস্ট আমায় দিন। এরপরে কোনো সমস্যা আমি চাই না। হ্যাঁ, আচ্ছা, মিষ্টি আনতে হবে। আর আরে সেটা তো আমি আনিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আমার প্রিয় মেয়ে শালিনীর বিয়ে, সেটাকে তো স্মরণীয় করতে হবে। আমাদের জামাই অমিয় আর তার বাবা মা 2 ঘন্টার মধ্যে এখানে চলে আসবেন। তা আমি ভাবলাম যে অতিথিদের জন্য একটু অন্যরকম কিছু ব্যবস্থা করা যাক। মুত্তু বাবু, অনেক অনেক ধন্যবাদ। আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনাদের জন্য আহারের ব্যবস্থা হয়েছে। কি রে মা, তুই এখানে? আমি তো শালিনী দিদির সাথেই ছিলাম, কিন্তু ক্যাটারার ফোন করেছিল, তাই কথা বলতে আমি বাইরে বেরিয়েছি। তো তখন ও বলছে যে ও আমাকে ফোনই করেনি। এর অর্থ হলো শালিনী। চল চল চল। চল চল দেখি ব্যাপারটা, কিছু হয়ে যায়নি তো? শালিনী, শালিনী, সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল। খুনির আঙ্গুলের ছাপ, এই কাঁচটাকে ও কেটে ভেতরে এসেছে। একটা গয়নাও বাদ দেয়নি। শালিনীর গায়ে যে কটা ছিল আর আলমারিতে যত গয়না ছিল সব কটাই, সমস্ত গয়না লুট করেছে। স্যার, খুনি পুরো প্ল্যানিং করেই এসেছিল। হ্যাঁ শ্রেয়া, সুযোগ বুঝেই ও এসেছিল। যেই ও দেখেছিল যে সবাই বরযাত্রীরা ওই বিয়ের মণ্ডপে ছিল আর এই শালিনী বেচারি একা ছিল, ব্যাস ওর কাজ সেরে নিয়েছে। কিন্তু স্যার, শালিনীর গলায় যে এই দাগটা দেখা যাচ্ছে, এটা কিসের দাগ হতে পারে? এটা তো দেখছি অদ্ভুত ধরনের দাগ। আচ্ছা মা, তুমি তোমার দিদিকে শেষবারের মতন দেখো না? আর ওর লাশও। ওদের যদি টাকার গয়নাই দরকার ছিল তাহলে আমার কাছে চাইতো, আমার জীবনটাই দিয়ে দিত। আমার নিষ্পাপ মেয়েটাকে কেন মারলো? আমার মেয়ে ওর কি ক্ষতি করেছে? দিবাকর বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, যে এই কাজটা করেছে না, আমরা ওকে খুঁজে বের করব। ছাড়বো না ওকে, যত কড়া শাস্তি আছে ওকে দেব। শ্রেয়া, এই ছাপটা তোলো। কিন্তু স্যার, একটা কথা বুঝতে পারছি না, কি? না কোনো হাতাহাতি হয়েছে, নাই বা কোনো হাতিয়ার ব্যবহার করা হয়েছে, তাহলে শালিনীর গলায় এই দাগটা কিসের হতে পারে? এই দাগটা কিভাবে হয়েছে সালুকেই বলতে পারবে, আর সালুকে এটাও বলতে পারবে যে শালিনীর মৃত্যু কিভাবে হয়েছে। এর বিয়ের অনুষ্ঠানের সমস্ত ভিডিও ফুটেজটা দেখতে হবে, বিয়ের পুরো ভিডিও ফুটেজটা। দিবাকর বাবু এত কড়া সিকিউরিটির বন্দোবস্ত করেছিলেন, তাদের সুরক্ষার দায়িত্ব আপনাদের ওপর ছিল।
তারপরেও এত গাফিলতি। ওনার মেয়ের খুন হয়ে গেল, লাখ টাকার গয়না চুরি হয়ে গেল, আর আপনারা বলছেন যে বাইরের কোনো লোককে ভেতরে আসতে যেতে দেখেননি। কি করছিলেন কি আপনারা? স্যার আমাদেরকে বিশ্বাস করুন, আমরা তো কড়া নজর রেখেছি। শালিনী ম্যাডামের ঘরে এত গয়না ছিল, আর সেটা কেউ বাইরে নিয়ে যাক আর আমাদের চোখে পড়বে না, সেটা হতেই পারে না। বাইরের লোক নয়, তার মানে এটাই দাঁড়ায় যে এই কাজটা ভেতরের কোনো লোকই করেছে। আপনি কি আমাদের ওপর সন্দেহ করছেন? দেখুন, আমরা যথেষ্ট ধনী এবং ভদ্র পরিবারের লোক, আমাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। স্যার, আমরা তো শালিনী দেবীকে ঠিকমতো চিনতামই না। আমরা তো এখানে শুধু নাটক করতে এসেছি। হ্যাঁ স্যার, যখন শালিনী দেবীর খুন হলো তখন নাটক চলছিল, আর আমরা সবাই ওখানে ছিলাম। আমাদের এক এক করে এদের প্রত্যেকের তল্লাশি নিতে হবে। নিতেই হবে তল্লাশি। চলো, ছড়ো। প্রত্যেকে এগিয়ে আসুন, আমরা তল্লাশি করব। হাত নিচে, সোজা দাঁড়াও। পার্স দেখি। আপনার পার্সটা দেখান। কারুর কাছেই কোনো কিছু পাওয়া যায়নি। তাহলে গয়নাগুলো গেল কোথায়? শালিনীর খুন কে করলো? পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। সিআইডির লোকেরা এখানে তদন্ত করতে এসেছে। এখন তোমাকে সকাল অবধি অপেক্ষা করতে হবে। বিপদ আছে, কিন্তু কোনো না কোনো তো রাস্তা আছেই। সময় পেরিয়ে যাচ্ছে। শ্রেয়া, স্টার্ট করো। স্যার, বেশ ধুমধাম করে বিয়ে দিয়েছে দিবাকর তার মেয়ের। গেস্ট তো অনেক এসেছে। কিন্তু স্যার, এত ভিড়ের মধ্যে ওই খুনিকে খুঁজবো কি করে? খুনিকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করবো বিনীত, নিশ্চয়ই খুঁজে বের করবো ওকে। সে এক মিনিট একটু পজ করো। এই লোকটা পেছনে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে কেন? মনে হচ্ছে কারোর ওপর নজর রাখছে, কিন্তু কার ওপরে? সেই ব্যক্তি কে হতে পারে? কে সেই লোক? এই অভিনেতাটা? স্যার, যখন আমরা অভিনেতাদের জিজ্ঞাসা করছিলাম তখন ও ওখানে ছিল না। ওখানে ছিল না? না স্যার। শ্রেয়া, একটা কাজ করো, এই দুটো লোকেরই ভিডিও থেকে ফটো বের করো। নিশ্চয়ই এদের দুজনের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে চুরি আর খুনের মধ্যে। কিন্তু যে এই গয়নাটা চুরি করেছে, গয়নাগুলোকে নিয়ে কোথায় গেছে ও? বিয়ে বাড়িতে এত টাইট সিকিউরিটি ছিল, ও তো নিশ্চয়ই জানতো সিকিউরিটির ব্যাপারে। স্যার, এই কড়া পাহারার জন্য ওই গয়না ও ওখানে কোথাও লুকিয়ে রাখেনি তো, যেখানে এই বিয়েটা হচ্ছিল? এই কথাটা ঠিক স্যার। ও যদি গয়না চুরি করে পালাবার চেষ্টা করতো তাহলে নিশ্চয়ই ধরা পড়তো। কিন্তু স্যার, আমরা তো এই জায়গাটায় তন্ন তন্ন করে খুঁজেছি, গয়না তো কোথাও পাওয়া যায়নি। আর আমাদের কনস্টেবলও তো আছে ওখানে। এক্স্যাক্টলি, আমাদের কনস্টেবলও তো ছিল ওখানে। তাহলে কোথায় লুকিয়ে রাখতে পারে? আমার তো মনে হয় না ও বিয়ের মণ্ডপের কোথাও গয়নাগুলো লুকিয়ে রাখবে। আমার তো মনে হয় গয়নাগুলো বাড়ির বাইরে কোথাও মাটির নিচে লুকিয়ে রেখেছে। হ্যাঁ সালুকা, বলো, জানতে পেরেছো কিভাবে মারা গেছে মেয়েটি? দেখুন মুত্তু সাহেব, আমরা এখানে সবাই শখের জন্য কাজ করি না, নিজেদের পেট চালানোর জন্য কাজ করি। যদি আপনি আমাদের টাকা না দেন তাহলে এর পরের শোটা আমরা কেউই করব না। আরে আমার ভাই কেতন, তুই এত রেগে যাচ্ছিস কেন? আর যদি তুই সিরাকপুরে না যাস তাহলে যুধিষ্ঠির ক্যারেক্টারটা কে করবে? আপনি করে নিন না। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সবকটা আপনিই করুন। আরে এসব কি বলছিস তুই? দেখুন স্যার, আমরা পেমেন্ট না পেলে কেউই কাজ করব না। আমরা পারছি না স্যার, আমাদের টাকা আপনি দিয়ে দিন। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই এটা খুব ভালো করে জানো যে গতকালকেই দিবাকর বাবুর মেয়ে খুন হয়েছে। আর এরকম অবস্থায় ওনার কাছে কি করে টাকা চাইবো আমি? চাইতে পারবেন না মানে? আমরা কি করে জানবো আপনি কিভাবে চাইবেন? দেখুন, আমরা বিনা টাকায় কাজ করতে পারবো না। আমিও করব না। যদি এরকমই চলতে থাকে না স্যার, তাহলে আমি ছেড়ে দেবো। আমিও ছেড়ে দেবো। আমরাও সব ছেড়ে দেবো। আমরাও ছেড়ে দেব। অদ্ভুত কথা বলছো তোমরা। এইভাবে তোমরা কি করে দল ভাঙার কথা বলতে পারো, যেখানে তোমরা সবাই 25টা শো করার কথা দিয়েছিলে? 25টা শো! সঞ্জীব, বোঝাও এদের। আপনিও তো এই নাটক শেষ হওয়ার পরে আমাদেরকে পুরো টাকা দেবেন কথা দিয়েছিলেন। কি ঠিক বলেছি তো? জিয়া,
কেতন, মুত্তু সাহেবকে কেন এত চাপ দিচ্ছ তোমরা? টাকা চাই তোমাদের তো? সিরাতপুরের শোয়ের পরে তোমাদের টাকা পেয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত টাকা কেউ চাইবে না, বুঝেছো? স্যার দেখুন, আপনি সিনিয়র, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু স্যার পরের শোয়ের টাকাটা কিন্তু আপনি অবশ্যই দেবেন। ঠিক আছে, এখন যাও আর গিয়ে শুয়ে পড়ো, সকাল সকাল সবাইকে বেরোতে হবে। হ্যাঁ স্যার। চলো যাও। থ্যাংক ইউ সঞ্জীব, এরা শুধু তোমার কথাই শোনে। আজকের পর থেকে তুমি ওদেরকে বোঝাবে। আর হ্যাঁ, দিনেশকেও। বুঝতে পারছি না ও না বলে কোথায় চলে গেল। চেষ্টা করছি আমি। যাও, তুমিও গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। রোহন, কোথায় যাচ্ছিস? কোথাও না স্যার, ব্যাস ওই খুব জরুরি একটা কাজ মনে পড়ে গেছে, কাজটা শেষ করেই চলে আসবো। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, কোনো টেনশন নেই, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ স্যার। হ্যাঁ সালুকে, কি জানতে পেরেছো এই মেয়েটির মৃত্যুর ব্যাপারে? বস, এই এক্স রে প্লেটটা খুব মন দিয়ে দেখো। এটা শালিনীর গলার এক্স রে। সালুকে, এইখানে কি এটা? কিছু তো আছে এখানে। এক্স্যাক্টলি, এর গলার ওপর চোট লেগেছে, যার কারণে এর গলার আশপাশে সমস্ত মাসলস গুলো ফেটে গেছে। স্যার, শুধু গলা টেপার জন্য কোনো মানুষের এরকম অবস্থা হতে পারে? না, শুধু গলা টেপার জন্য নয়, এটা অন্য কোনো ব্যাপার, তাই না? একদম ঠিক বস, এর গলার ওপর একটা হালকা চোটের চিহ্ন আছে, ঠিক এই জায়গাতেই। এর কণ্ঠের ওপর খুনি আঘাত করেছে, যার কারণে এর শিরা ফেটে গেছিল, আর কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়েছে। তাহলে কি স্যার খুনি ওর গলায় ঘুষি মেরেছে বা কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছে? না শ্রেয়া, যদি খুনি কোনো ভারী জিনিস দিয়ে এর গলার মধ্যে অথবা কোনো ধারালো জিনিস দিয়ে আঘাত করত, তাহলে এর গলাটা কেটে যেত, অনেক বড় ক্ষত তৈরি হতো। কিন্তু এখানে এর গলায় তো এসব কিছুই হয়নি। সালুকে, এই আগে পরে কথা বন্ধ করো আর বলো কি হয়েছিল। ঠিক আছে, বলছি কি হয়েছিল। এই যে এই রুমাল, এই রুমালটার কারণে শালিনীর মৃত্যু হয়েছে। রুমাল দিয়ে? হ্যাঁ। রুমাল দিয়ে স্যার কেউ কাউকে কি করে খুন করবে? আমি বলছি কি করে হয়েছিল। এই রুমালের মধ্যে আমি একটা পাথর রাখলাম, এটাকে এইভাবে বন্ধ করে জোরে ঘোরালাম, এত জোরে ঘোরালাম যে এর ভেতরের জিনিসটা সিঁধে গিয়ে সামনের লোকটির গলার কণ্ঠিতে লাগলো, এত জোরে যে ওর গলার নার্ভটা ফেটে গেল। নার্ভ ফেটে যাওয়ার কারণে ওর মস্তিষ্কে অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে গেল, আর অক্সিজেন কম হওয়ার কারণে ওর মৃত্যু হলো। ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল শালিনীর সঙ্গে। বস, এটা বহু পুরনো পদ্ধতি, যার ব্যবহার চোরেরা করত কাউকে হত্যা করার জন্য। অদ্ভুত ব্যাপার স্যার, না কোনো রক্তপাত, না কোনো ধস্তাধস্তি, আর মুহূর্তের মধ্যেই মানুষ মারা যাবে। সেই খুন করার পুরনো পদ্ধতি আজকের যুগে। খুনি ছুরি দিয়ে আঘাত করতে পারতো বা গুলি চালাতে পারতো, কিন্তু ও এত পুরনো পদ্ধতি ব্যবহার করলো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে শ্রেয়া, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে আঙ্গুলের ছাপের ব্যাপারে কি জানতে পেরেছো যাতে রক্ত লেগেছিল? এক মিনিট বস, এই যে আঙুলের ছাপটা রয়েছে, আসলে এটা রক্তই নয়। রক্তের দাগ নয়? না। মানে? এটা সিঁদুর। এই ছাপটা সিঁদুরের? তাহলে কি খুনি হাতে সিঁদুর মেখে গিয়েছিল খুন করার জন্য? স্যার, হতে পারে খুনি কোনো মহিলা, কেননা কোনো পুরুষ মানুষ নিজের হাতে সিঁদুর কেন লাগাতে যাবে? লাগাতে পারে, ওই লোক তার নিজের হাতে সিঁদুর নিশ্চয়ই লাগাতে পারে। মনে করো শালিনীর বিয়ের ওই ভিডিওটা। দুঃশাসন! মনে পড়েছে বিনীত, শালিনীর বিয়ের ভিডিওতে একটা নাটক চলছিল, মহাভারতের নাটক, আর ওই নাটকের একজন শিল্পীর হাতে সিঁদুর লেগেছিল। সিঁদুর। তাহলে কি এই খুনটা ওই সিঁদুর হাতে লাগা লোকটা করেনি তো? খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে ওই হাতে সিঁদুর লাগা শিল্পীকে। ক্ষমা করবেন কনস্টেবল বাবু, লাগেনি তো?
সিআইডি এখানে পৌঁছানোর আগে আমাকে নিজের কাজ শেষ করে এখান থেকে চলে যেতে হবে। এই যে ভালো লাগছে, সারা জীবনের কষ্ট এক ঝটকায় মিটে গেল। এখানে রাখ সব। একটু জায়গা দাও। এলিনা, হ্যাঁ সবাই তৈরি আছে তো? হ্যাঁ সব রেডি। গাড়িও চলে আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য। 9টার মধ্যে পৌঁছে যাবো আমরা। সঞ্জীব, আরে ভাই সঞ্জীব, তুই বাঁচা আমাকে। কি হয়েছে? আরে ওই রোহন শেষ মুহূর্তে আমার সঙ্গে এটা কি করে করতে পারলো? আরে ঠিক করে বলুন মুত্তু সাহেব, কি করেছে রোহন? আমার ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়েছে। ওর সাহস তো দেখো, ভোর 5টার সময় আমাকে ফোন করে বলছে, মুত্তু বাবু আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না। আচ্ছা এটা কোনো কথা হলো? মানেটা হলো ও আমাদের এই নাটকের দল ছেড়ে দিল? হ্যাঁ সঞ্জীব, এসব কি হচ্ছে? প্রথমে দুর্যোধন গেল, আর এবার অর্জুনও। সিরাকপুরে আমরা নাটক কি করে করব? শোনো, তোমাদের ওই শিল্পী কোথায় যার হাতে সিঁদুর লেগেছিল, যে অর্জুনের চরিত্র করছিল? ডাকো তাকে। ওই তো রোহন। যেই হোক ডাকো তাকে। কি করে ওকে ডাকবো স্যার? আমরা ওকে ডাকতে পারবো না। ডাকতে পারবো না মানে কি? ডাকুন ওকে। স্যার, কারণ ও নাটকের দল ছেড়ে চলে গেছে। কি বললে? তোমাদের গ্রুপ থেকে ও চলে গেছে? ও যেতে পারে না, পালিয়ে গেছে। ও বুঝেছ, পালিয়ে গেছে। স্যার, মনে হচ্ছে এই রোহনই শালিনীকে খুন করেছে আর এই গয়নাগুলো চুরি করেছে। ওর ঘরটা কোথায়? আসুন স্যার, এই যে ওর ঘর। আচ্ছা, এটা ওর ঘর? হ্যাঁ স্যার। ওর সাথে কোনো রুম পার্টনার ছিল? কেউ থাকতো কি ওর সাথে? কেউ না স্যার, ও এখানে একাই থাকতো। ও একা থাকতো? ঠিক আছে, রুমটাকে ভালো করে চেক করো, প্রতিটা কোণা। মিনিট, ওর বাথরুমটা চেক করো। রাইট স্যার। স্যার। হ্যাঁ, কি হয়েছে মিনিট? এই দেখুন স্যার, মাটি। মাটি আর জল, এটা কি? এ তো কাদা। বেসিনে তো জলই দেখছি না। মাঝখানে কি জল চলে গিয়েছিল? হ্যাঁ স্যার, কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। জল বন্ধ ছিল, তার মানে হলো ও বাইরে থেকে এসেছে, হয়তো গার্ডেন থেকে, হাত পা ধোয়ার জন্য। গার্ডেন থেকে মানে বুঝেছো তোমরা? ইয়েস স্যার। একটা কথা তো নিশ্চিত, রোহন ওই গয়নাগুলো বাগানেই লুকিয়েছিল। হ্যাঁ, বাগানে, মাটির নিচে। কিন্তু এখন পর্যন্ত ও গয়নাগুলো নিয়ে যেতে পারেনি। আমাদের কনস্টেবল যে ওখানে পাহারায় আছে। মাই গড, দেখো ও বেঁচে আছে কিনা। বেঁচে আছে স্যার। অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। যে ভয়টা করছিলাম সেটাই হলো। গার্ডেনের দিকে চলো। দেখো কোথাও কিছু গন্ডগোল আছে কিনা। জুতোর ছাপ, এটা কি? এখানেও তো। এই দেখো, এই দিক দিয়ে গেছে। ওই দেখো, ওখানে তো মাটি খোঁড়া রয়েছে। গিয়ে দেখি। এই দেখো, মাটি খোঁড়া হয়ে গেছে। তার মানে ও গয়নাগুলো এখানেই লুকিয়ে রেখেছিল, এইখানে। তারপরে এখান থেকে তুলে নেয় আর পালিয়ে যায় আমাদের কনস্টেবলকে অজ্ঞান করে। শ্রেয়া, দেখো ওখানে কি চকচক করছে। দেখো শ্রেয়া। জরির সুতো? স্যার, এই ধরনের জরি তো কনের সাজে ব্যবহার করা হয়। কনের শাড়িতে ব্যবহার করা হয়? হ্যাঁ স্যার। তাহলে ও ওই গয়নাগুলো ওই কনের শাড়ি দিয়েই বেঁধে রেখেছিল এখানে।
এই গর্তের মধ্যে, আর শালিনীকে ওই মেরেছে। চলো ভাই, পৌঁছে গেছি সিরাকপুরে। আর এই তো আমাদের ডাক বাংলো। চলো সবাই চলে এসো। হ্যাঁ মুথু সাহেব, কে জানে আমাদের নাটকের দলের উপরে কার কুনজর পড়েছে। এই দিনেশও হঠাৎ করে গায়েব হয়ে গেল, আর এই রোহন চুরি আর খুনও করেছে। ও সিআইডিও খুঁজছে ওকে। কি যে হবে আমাদের নাটকের। আমরা তো কেউ স্বপ্নেও এসব ভাবতে পারিনি যে রোহন একজন অপরাধী হবে। দেখো তোমরা, ওখানে যেগুলো হয়েছে সেগুলো ভুলে যাও, নিজেদের কাজে মন বসাও। রাত শেষ, কথা শেষ। কিন্তু হ্যাঁ সঞ্জীব দা, আজ সন্ধে 7টায় যে শোটা আছে সেটার কি হবে? তাতে কি হয়েছে? লাইট, সাউন্ড আর স্টেজের দায়িত্ব তো আমরাই দেখে নেব, আর সেটা আমরা করতেই পারবো কি। আর জায়গাটাও চেক করে আসবো। কিন্তু হ্যাঁ মুথু স্যার, ম্যানেজার হিসেবে আপনাকেও তো কিছু দায়িত্ব নিতে হবে, তাই না? আচ্ছা মুথু সাহেব, একই অভিনেতা অর্জুন আর শকুনি দুটোই করবে? আরে নিজের সঙ্গে সঙ্গে আমাদেরও নাম খারাপ করবেন। কমসে কম একজন অভিনেতা তো জোগাড় করে দিন। আরে ভাই, এটা অভিনেতা, কোনো শাকসবজি নাকি যে মার্কেটে গেলাম আর কিলো অনুযায়ী নিয়ে চলে এলাম? আমি চেষ্টা করছি তো রে ভাই। চলো সবাই এসো। স্যার, এই পিন্টু দোকানদারটাকে জিজ্ঞেস করে দেখি, ও যদি কিছু বলতে পারে। হ্যাঁ বলুন সাহেব, আমার নাম পিন্টু সাহেব। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ সিআইডি। এই ফটোটাকে ভালো করে দেখো আর বলো, এই লোকটাকে আগে কোথাও দেখেছো? এর নাম রোহান। শেষবার ওকে নীল রঙের প্যান্ট আর সবুজ শার্টে দেখা গেছে। হ্যাঁ এবার বলো, তুমি এই লোকটাকে কখনো দেখেছো বা এই লোকটাকে চেনো? হ্যাঁ সাহেব, এই লোকটাকে কেন চিনবো না? আমি জানি তো একে। কোথায় দেখেছো? সাহেব আজই দেখেছি। কটার সময়? আজ সকালেই, এই ধরুন 9টা নাগাদ এসেছিল। 9টার সময়? আগে হ্যাঁ 9টা নাগাদ। তুমি তো নিশ্চয়ই শুনেছো তোমার এলাকার জমিদার দিবাকর বাবুর মেয়ে খুন হয়েছে। আগে হ্যাঁ আমি জানি। আমরা এই লোকটাকে সন্দেহ করছি যে ওনার মেয়েকে এই লোকটা খুন করেছে। এই লোকটা খুন করেছে? হ্যাঁ। তুমি একে একা দেখেছিলে নাকি সঙ্গে কেউ ছিল? না না সাহেব, ও তো একাই ছিল। আর কি বলতে পারবে ওই লোকটার ব্যাপারে? হ্যাঁ সাহেব, ও জিজ্ঞাসা করছিল যে কেশব বাস স্ট্যান্ড থেকে প্রথম বাস ঠিক কটার সময় ছাড়ে। কেশব বাস স্ট্যান্ডে প্রথম বাস? এত লোক সারাদিন আসে তোমার দোকানে কেনাকাটা করতে, এই লোকটাকে তোমার এত মনে আছে কেন? মনে আবার থাকবে না সাহেব, ও লোকটাই তো অদ্ভুত রকমের ছিল। মানে? এই দেখুন স্যার, ওর জন্য আমার এখানে চোটও লেগেছে। এই চোটটা তোমার লাগলো কি করে? ও কি তোমাকে মেরেছিল নাকি? না না সাহেব, মারেনি আমায়। তাহলে লাগলো কি করে? যখন ও শেষবার এলো তখন এই নাও সাহেব। আরে এত চিৎকার করছো কেন? হাতেই তো লেগেছে, গলায় তো আর লাগেনি। যদি গলায় লাগতো না তাহলে এক ঝটকায় মরে যেতে। এ তো সাংঘাতিক জিনিস দেখছি। 15 মিনিটের মধ্যে স্টাফ থেকে প্রথম বাস পেয়ে যাবে। ঠিক 6টার সময় ছাড়ে বাসটা। ধন্যবাদ ঠিক আছে বলার জন্য। আর হ্যাঁ, তোমার ভাগ্য ভালো যে এখান থেকে চলে যাচ্ছে আর কোনোদিন ফিরবো না, না হলে রুমালে পাথর বেঁধে রুমালটা ঘোরাচ্ছিল, এই হলো আমাদের সেই লোক। এই হবে। থ্যাংক ইউ স্যার। এই রোহান সমস্ত গয়না ওই কালো ব্যাগটা রেখে পালিয়ে যায়নি তো? সমস্ত গয়না নিয়েই ও পালিয়েছে, কিন্তু শহরের দিকে, ওই গয়না বিক্রির জন্য। কলা ভবন নাটক দলের এক শিল্পীকে আমার সন্দেহ হচ্ছে। রোহন নাম ও রোহন। ও এখান থেকে কালো ব্যাগে করে গয়না নিয়ে শহরের দিকে আসছে ওই গয়না বিক্রি করার জন্য। দেখো ও যেন পালাতে না পারে। ওর ফটো আমরা পাঠাচ্ছি। গুড। আর অভিজিৎকে বলো এই কলা ভবন নাটক মণ্ডলীর পুরো ইতিহাসটা বের করতে। পুরো ইতিহাস, শুধু রোহনকে নয়, ওই নাটক মণ্ডলীর প্রত্যেকটা শিল্পীকে আমি সন্দেহ করি। ওকে? কেশব বাস স্টপ, লেটস গো। স্যার, ইনি শিবরাম বাবু আর উনি নচিকেতা বাবু। নমস্কার স্যার। এনারা রঙ্গমঞ্চের অনেক পুরনো অভিনেতা। এনারা সারা দেশ জুড়ে অনেক নাটক করেছেন। শিবরাম বাবু আর নচিকেতা বাবু, আপনাদের সাহায্যের প্রয়োজন আমার। যদি সিআইডির কোনো কাজে লাগতে পারি সেটা আমাদের সৌভাগ্যই হবে। পঙ্কজ, আপনারা এই ছবিগুলো দেখুন। এইগুলোর ব্যাপারে আপনারা কি জানেন? কি ব্যাপারে এই ছবিগুলো দেখে
আপনাদের মুখগুলো কিরকম ফ্যাকাশে হয়ে গেল? আপনাদের তো দেখে মনে হচ্ছে এই নাটক দলের সম্বন্ধে আপনারা অনেক গোপন কিছু জানেন। বলুন, কি জানেন আপনারা? দেখুন, কলা ভবন রঙ্গমঞ্চের খুব পুরনো দল। এ তো আমরাও জানি শিবরাম বাবু। আপনারা শুধু এটা আমাকে বলুন যে এই দলের ব্যাপারে আপনারা কতটুকু জানেন, যেটা দেখে আপনাদের চেহারার রং বদলে গেল। স্যার, আমাদের নাট্য জগতের একটা ভালো দিন ছিল, তাতে কলা ভবনের নাট্যকাররা গ্রহণ লাগিয়ে দিল। এরা সবাই গ্রহণ লাগিয়ে দিয়েছে? সেটা কিভাবে? এরা সব অভিনেতার আড়ালে বহুরূপী ছিল। অভিনেতার বেশে এরা চোরের দল ছিল। এটা কি বলছেন আপনারা? কলা ভবনের অভিনেতারা চোর ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এই লোকরা ছোট শহরে তাদের শিকার করতো নাকি বড় শহরও যেত? স্যার, শুধু ছোট শহরে। ওদের একটা বিশেষত্ব ছিল, ওরা ঘুমের মধ্যে লোককে খুন করত আর সমস্ত গয়না টাকা নিয়ে উধাও হয়ে যেত। তাহলে এরা এখনো ধরা পড়েনি কেন? জানি না স্যার, প্রত্যেকবারই বেঁচে যেত। আর সেই সময় এত নিয়ম কানুনও তো ছিল না। সেই সময়? এটা আপনারা কোন সালের কথা বলছেন? এটা 1890 এর কথা। 1890? কলা ভবন নাট্য সংস্থার আরম্ভ 1890-এই হয়। তখন 5 জন ছিল, বাড়তে বাড়তে সেটা 15 হয়। কয়েক বছর চুরি করবার পর এই দলটা হঠাৎ গায়েব হয়ে যায়। আবার 1955-তে কিছু অভিনেতা একসঙ্গে হয়ে এই নামে আবার দল শুরু করে। কিন্তু এই কলা ভবনের ব্যাপারে এত প্রশ্ন কেন করছেন স্যার? নচিকেতা বাবু, কলা ভবনের অভিনেতারা কলা ভবনের ঘৃণ্য শিল্প আবার দেখাতে শুরু করেছে। আবার শুরু করেছে? আগে হ্যাঁ, কাল একটা বিয়েতে নাটক চলাকালীন ওরা এক কনেকে খুন করেছে আর তার গয়না লুট করেছে। আপনারা একটা কথা বলুন আমাদের, কলা ভবনের ইতিহাসের সম্বন্ধে এত তথ্য আপনারা কোথা থেকে পেলেন? নাট্য সংগ্রহশালায়। ওখানে সমস্ত নামি দামি দলের তথ্য রাখা থাকে। দিবাকর বাবুর মেয়ের খুন আর চুরির পদ্ধতি ওরা সংগ্রহালয় থেকেই পেয়েছে। আমার মনে হচ্ছে স্যার এটা সম্ভব নয়। কেন? কারণ ওটা তো অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। স্যার, নাট্য সংগ্রহালয় বন্ধ হওয়ার পরেও এই অপরাধীরা লুটপাট আর খুন করার পদ্ধতির ব্যাপারে এত জানলো কি করে? খোঁজ খবর তো কোথাও না কোথা থেকে বের করেছে নিখিল, কিন্তু মোদ্দা কথাটা হলো 1890 সালে কলা ভবনের অভিনেতারা খুন আর লুটপাট করা শুরু করেছিল। আর তার থেকেই প্রেরণা পেয়ে কলা ভবনের এই নতুন দলের কোনো অভিনেতা শালিনীকে খুন করে দিয়েছে। শুনুন। বলুন দাদা। একটু মাথাটা তুলবেন? আমরা সিআইডি থেকে এসেছি। এই ফটোটা দেখুন। আপনি কি একে দেখেছেন এই বাস স্ট্যান্ডে? মুখ কি করে মনে রাখবো স্যার? এই কাউন্টারে অনেক লোক আসে, কি করে মনে রাখতে পারবো? আচ্ছা, একটা কথা বলুন, এখান থেকে যতগুলো বাস ছাড়া হয় সকাল 9টায়, সেগুলো কি ফিরেছে? দেখে বলছি আমি। স্যার, লং রুটে 4টে বাস বাদ দিয়ে সমস্ত বাস এসে গেছে। ওই যে বাসটা আসছে, এটাও কি সকাল 9টায় ছেড়েছিল? হ্যাঁ স্যার, এটা 9টার সময় ছেড়েছিল, একটা রাউন্ড পুরো করে এক্ষুনি এলো। থ্যাংক ইউ। দাঁড়াও। কি চাই আপনাদের? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। একটা কথা বলুন, এই লোকটাকে চেনেন? হ্যাঁ স্যার, এটা তো ওই লোকটাই যে ওই মেয়েটার সাথে ছিল। মেয়ে? কোন মেয়ে? তার সম্বন্ধে আমাদের কিছু বলতে পারো তুমি? হ্যাঁ স্যার। স্যার, ও লাল রঙের স্কার্ট পরেছিল, সাদা শার্ট, বড় চশমা পরেছিল আর স্কার্ফও ছিল, পায়ে ওই লম্বা হিলের স্যান্ডেল পরেছিল, যেমন ওই শহরের মেয়েরা পরে না তেমন স্যার। আর কি বলতে পারবেন? স্যার, আমি যখন এখানে পৌঁছালাম তখন তো মেয়েটা একাই দাঁড়িয়েছিল, হয়তো ওই লোকটার জন্যই অপেক্ষা করছিল। পরে যখন বাসটা ছেড়ে দিল তখন ওই লোকটা দৌড়াতে দৌড়াতে এখানে এলো, তারপর দুজনকে দেখে হাসলো আর বাসে উঠে গেল। আচ্ছা, আর কোথায় নেমেছে? স্যার, বেলাপুর স্টপেজে নেমেছিল 11টার সময়। বেলাপুর 11টার সময়? তার মানে এই রোহন বেলাপুরে গিয়েছে। বেলাপুর। সময় এসে গেছিল সম্পর্কের সংগ্রামের। দানবীর কর্ণকে নিশ্চিত করতে হতো যে কার পক্ষ নেবেন উনি, নিজের পরম মিত্র এবং সংরক্ষক দুর্যোধনের নাকি নিজের বৈমাত্রেয় ভাই পাণ্ডবদের। আমার প্রিয় মিত্র কর্ণ, আপনি শুধু আমার মিত্রই নন, আমার ভ্রাতার মতো আপনি। কিন্তু আজ এই পরিস্থিতিতে আমি আপনার কাছে একটা প্রতিশ্রুতি চাইছি, আর সেটা মিত্রতার বন্ধনে আবদ্ধ না করে। যদি এই প্রস্তাব আপনার অনুচিত বলে মনে হয় তাহলে অবশ্যই আমার নিবেদনকে অস্বীকার করতেই পারেন। শুধু প্রতিশ্রুতিই নয়, যদি প্রাণও দিতে হয় তাহলেও এই কর্ণ পিছপা হবে না।
সখা দুর্যোধন, আমি বুঝতে পারছি তোমার মনোবাসনা কি। আমি সুতপুত্র কর্ণ, আমি প্রতিজ্ঞা করছি যে মহাভারতের যুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস চলবে, শত্রুর তলোয়ার আপনার শরীর থেকে এক বিন্দু রক্ত কিছুতেই ঝরাতে পারবে না। স্যার, আমার গ্রামের একজন ফোন করে আমাকে বললো যে এখানে একটা লাশ পড়ে রয়েছে। তারপরেই আমি আপনাকে ফোন করি। এই দেখুন স্যার, ওই যে পড়ে রয়েছে। মাই গড, উল্টাও একে। স্যার, এ তো রোহন। ওর ব্যাগটা খোলো। দেখো কোনো গয়না আছে কিনা এর সঙ্গে, ভালো করে চেক করো। না স্যার, ওর পকেটেও কিছু নেই। স্যার, এই দেখুন, এর গলাতেও একই রকমের চিহ্ন আছে, যেমনটা শালিনীর গলায় ছিল। স্যার, ওই কালো ব্যাগটাও তো কোথাও দেখতে পাচ্ছি না। সেটাই তো, না কালো ব্যাগ দেখছি না গয়নাগাটিগুলো দেখতে পাচ্ছি। তার মানে হলো রোহনকে এই গয়নাগাটির কারণেই খুন করা হয়েছে। আর যে এই খুনটা করেছে খুব নৃশংসভাবে খুন করে পলিথিনের ব্যাগে ভরে রাখে। কে এটা করতে পারে? রোহনকে খুন? তাহলে কি ওই লাল স্কার্ট আর সাদা শার্ট পরা মেয়েটি করেনি তো? নিশ্চয়ই ওই মেয়েটা খুন করেছে রোহনকে। কিন্তু মেয়েটা কে? লাল স্কার্ট আর সাদা শার্ট পরা? স্যার। হ্যাঁ বিনীত। স্যার, রোহনের লাশকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি স্যার। গুড। স্যার, আশেপাশে কোনো সূত্র বা চিহ্ন তো পেলাম না। এবার তাহলে কি করে জানতে পারবো যে রোহনের খুনটা করলো কে? সূত্র আর প্রমাণ পায়নি তো কি হয়েছে ফেডরিক? সাক্ষী তো আছে, আর তাদের সংখ্যাও বেড়ে গেছে। কেউ তো একজন দেখেছে রোহন আর ওই মেয়েটিকে। কোন মেয়ে সাহেব? যে মেয়েটার কথা আমরা বলছি সে লাল রঙের একটা স্কার্ট পরেছিল আর সাদা শার্ট, একটা কালো চশমা পরা ছিল আর স্কার্ফ পরা ছিল। আমি দেখিনি সাহেব। আমি দেখেছি স্যার, যেমন চেহারার কথা আপনারা বললেন ঠিক ওই রকমই একটা চেহারার মেয়েকে দেখেছি স্যার। কোথায় দেখেছো ওকে? আমার চায়ের দোকানের সামনে একটা বাস স্টপ আছে, ওখানে দেখেছি স্যার। একটা ফোন করতে হবে। লোকাল কলের 5 টাকা আর এসটিডি কলের 10 টাকা 1 মিনিটের জন্য। ঠিক আছে। ম্যাডাম, আপনার কাছে মোবাইল আছে আর আপনি এখান থেকে ফোন করছেন। তুমি নিজের কাজটা মন দিয়ে করো। হ্যালো, হ্যাঁ আমি বলছি। আমি মাল পেয়ে গেছি, আমি এখান থেকে বেরোচ্ছি, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এই নাও, খুচরো ফেরত দিতে হবে না। অদ্ভুত মহিলা। দাঁড়াও 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 দাঁড়াও, উঠুন উঠুন উঠুন, হ্যাঁ তাড়াতাড়ি উঠুন, চলো চলো চলো। ও মুম্বাই যাওয়ার বাসে উঠেছিল? হ্যাঁ স্যার, মুম্বাই যাওয়ার বাসই ছিল। এই সেই মেয়েটি এই রোহনকে খুন করেছে। এই মেয়েটি করেছে। ফোনে টাকার কথা বলছিল, তার মানে গয়না ওর কাছেই রয়েছে। কিন্তু একটা কথা বুঝলাম না স্যার। কি? এখান থেকে মুম্বাইয়ের রাস্তা প্রায় 4 ঘন্টার, কিন্তু ফোন করে বললো যে ও 2 ঘন্টার মধ্যে পৌঁছচ্ছে। আচ্ছা, মুম্বাই 4 ঘন্টা যেতে লাগে, আর ও ফোনেই বলেছে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। ফেডরিক, খোঁজ নাও এখান থেকে, মানে বেলাপুর থেকে 2 ঘন্টার দূরত্বে কতগুলো শহর আর গ্রাম আছে। তাড়াতাড়ি। ইয়েস স্যার। আচ্ছা, তোমাকে আমাদের সাহায্য করতে হবে। তোমার ওই মেয়েটার ব্যাপারে যা কিছু মনে আছে, ও দেখতে কেমন ছিল আমাদের বলো, ওর স্কেচ আমরা করিয়ে নেব। হ্যাঁ
সাহায্য করবে? হ্যাঁ স্যার। আরো একটা কথা বলো, যখন ও ফোনে কথা বলছিল তখনও কিছু লিখছিল তাই না কাগজে? তুমি কি তখন দেখেছিলে ও কি লিখছিল? স্যার ও কাগজে একটা ফুল আঁকছিল। ফুল আঁকছিল? ওকে, থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, বেলাপুর থেকে 2 ঘন্টা দূরে সিরাকপুর। সিরাকপুর? কি 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 বললে তুমি? সিরাকপুর? হ্যাঁ স্যার, সিরাকপুর। আরে এটাই তো সেই জায়গা যেখানে নাটক মণ্ডলীর পরের শো আছে, কলা ভবন নাটক মণ্ডলীর। সিরাকপুর। কিন্তু স্যার এই মেয়েটা যদি সিরাকপুরে যাচ্ছিল তাহলে ও মুম্বাইয়ের কেন বাসে উঠলো? সেটাই তো, মেয়েটা খুব গোলমেলে, খুব চালাক। ওকে ধরার জন্য জাল পাততে হবে। কলা ভবন নাটক মণ্ডলীর নাটক মহাভারত। মহাভারত। আরে সকাল 9টা বেজে গেল আর রাজবাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি। আরে এই সময় তো রান্নাঘরে অনেক শোরগোল হয়। আর ছোট বৌদি আর বড় বৌদি কোথায় সবাই? বৌদি সাহেব, বৌদি। মনে হয় অত রাত পর্যন্ত নাটক দেখার পর সবাই ক্লান্ত হয়ে গেছে, উঠতে পারেনি। চলো চম্পারানি, তোমাকেই ওঠাতে হবে গিয়ে, বকাও খেতে পারি তার জন্য। বৌদি, সাহেব, বৌদি উঠুন, 9টা বেজে গেছে। বৌদি, বৌদি। খুন! ছোট বৌদি দেখো এখানে কি সর্বনাশ হয়ে গেছে। ছোট বৌদি, ছোট বৌদি দেখো কি সর্বনাশ হয়ে গেছে। না কোথাও রক্তপাত, না কোনো হাতাহাতি, শুধু গলার উপর আঘাতের সবুজ দাগ। স্যার এই 4 জনকেও একইভাবে মারা হয়েছে, রুমালের মধ্যে পাথর বেঁধে। প্রথমে শালিনী, তারপর রোহন, আর এখন এই 4 জন। স্যার, পুরো ঘর একদম সাফ করে দিয়েছে, টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে গেছে, কিছু ছেড়ে যায়নি। আমার মনে হয় না যে এটা কোনো একজন লোকের কাজ। চুরি, লুট, তারপর খুন। স্যার, এবার এই লোকগুলোর স্টাইল কিছুটা কিছুটা আমি বুঝতে পারছি। এই লোকগুলো ছোট ছোট শহরে নিজেদের শিকার করে, যাতে সহজে ধরা না পড়ে। দেখুন, আপনি কি এটা বলতে পারেন যে কাল রাত্রে আপনি এই বাড়িতে কাউকে আসতে বা যেতে দেখেছেন? কোনো আত্মীয় বা অন্য কেউ? সাহেব, কাল রাত 8টা পর্যন্ত তো আমি এখানেই কাজ করছিলাম। আমি রাতের বাসন মেজেছিলাম, তারপর সবার বিছানা তৈরি করে দিয়ে আমরা 5 জনে এখান থেকে একসঙ্গেই বেরিয়েছিলাম। 5 জন মানে? বড় বৌদি, ছোট বৌদি, বড় সাহেব, ছোট সাহেব আর আমি। মানে কাল সন্ধ্যায় ওরা 4 জন কোথাও বাইরে গেছিলেন? ওনারা কোনো নাটক দেখতে গিয়েছিলেন। নাটক? কোন নাটক? মহাভারত, কলাভবন নাট্য দলের। আমিও ওখানেই ছিলাম। তুমি কি ওদের 4 জনকে কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে দেখেছিলে? নাটক শেষ হবার পর ওরা নাটকের লোকের সঙ্গে দেখা করবার জন্য দাঁড়িয়েছিল, প্রশংসা করার জন্য। আর কথায় কথায় ওরা নাটকের দলটাকে 50,000 টাকা ডোনেশন দেবার কথাও বলেছিল। 50,000? কিন্তু এত টাকা কেন? শিল্পের পূজারী ছিলেন আর প্রচুর টাকা ছিল ওনাদের। নিশ্চয়ই এই কাজ ওই নাটকের দলের শিল্পীদের কারুর। যদি খুব শীঘ্র ওদেরকে থামানো না যায়, তাহলে না জানি আরো কত নিরপরাধ লোককে এরা খুন করবে। কিন্তু এদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা সাক্ষী আমাদের হাতে নেই। এবার এদের সবাইকে গ্রেপ্তার করার জন্য এসিপি স্যারের প্ল্যান বি কে কাজে লাগাতে হবে দেখছি। আমরা 5 পাণ্ডব আর আপনাদের পুত্রবধূ দ্রৌপদীকে 13 বছরের জন্য অজ্ঞাতবাসে যাওয়ার অনুমতি দিন। আমাকে আমার প্রতিজ্ঞা পালন করতে দিন। আরে এই কস্টিউমে মজা আসছে না ভাই। এ হাসা বন্ধ করো, কনসেন্ট্রেট করতে দাও। চলো স্টার্ট করো। বাস
কৌরব আর পাণ্ডবদের মধ্যে মিত্রতা নয়, কেবল শত্রুতা হতে পারে, শত্রুতা। পাণ্ডবদের এই হস্তিনাপুর ছেড়ে দিয়ে অজ্ঞাতবাস যেতেই হবে। আর হস্তিনাপুরে শুধু দুর্যোধন রাজত্ব করবে, দুর্যোধন। কি হলো ভাই, কার ডায়লগ এর পরে? আর এরপরে তো অর্জুন আর ভীমের এন্ট্রি। দীনেশ তো হঠাৎ করে গায়েব হয়ে গেল। বাকি ছিল রোহন, ও তো শেষ মুহূর্তে কোথায় চলে গেল। আমাদের আরো শিল্পী দরকার। আর দ্রৌপদী, দ্রৌপদীকে ছাড়া কিরকম মহাভারত? তাছাড়া দ্রৌপদী ছাড়া তো মহাভারতের যুদ্ধই হবে না, তাই না? আরে ভাই, আমি মুথুবাবুকে কতবার বলেছি যে শিল্পীদের ব্যবস্থা করতে, উনি আমার কথা বুঝতেই চান না। এই মুথুবাবু কোথায় আছেন? তোমাদের কথা শোনা হয়েছে সঞ্জীব। আমি আমার সাথে এমন শিল্পীদের এনেছি যারা এই কলাভবন নাট্য দলে আমাদের সাথে পার্মানেন্টলি কাজ করবার জন্য তৈরি। সেই শিল্পীরা সবাই ওপরে এসো, এসো সবাই এসো। আমাদের নতুন শিল্পীদের সঙ্গে পরিচয় করো। ইনি ভীম, ইনি অর্জুন, আর উনি দ্রৌপদী। নমস্কার। আপনাদের সঙ্গে কাজ করতে পারবো আমরা ভীষণ আনন্দের ব্যাপার। কলা ভবনে আপনাদের স্বাগত। আমি কেতন। আর আপনি? আমি সারিকা। আমার নাম জিজ্ঞেস করবেন না নাকি? আমি অভি, আর ইনি হলেন দয়া। ইনি খুব দয়ালু। আমরা সবাই নাটকের কাজ একসাথে করেছি আগে। মুথুবাবু যখন আমাদের আপনাদের নাটকে রোল করার কথা বললেন তখন আমরা না বলতে পারলাম না। আচ্ছা, বলছিলাম যে মুথুবাবুর সঙ্গে টাকা পয়সার কথা হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, টাকা পয়সার কথা হয়ে গেছে। আপনারা চিন্তা করবেন না, আপনারা শুধু আমাদের কাজ দেখুন। স্যার, কিচ্ছু পাওয়া যায়নি, কোনো খোঁজ পাওয়া যায়নি। স্যার, এদিকেও তো নেই। চলো ওদিকে গিয়ে দেখি। গয়না তাড়াতাড়ি তৈরি করো। এই দোকানের মালিককে? উনি ভিতরে আছেন। বলুন, ম্যাডামের জন্য কি ভালো হার দেখাবো? দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে। দেখাবো আমরা, বলবেন আপনি। না না, এই মেয়েটিকে তো কখনো আগে দেখিনি। এই মেয়েটা যে গয়নাগুলো পরে আছে সেটা সব জায়গায় পাওয়া যায় না। আপনি দেখেছেন কখনো? এক মিনিট, আপনারা আমাকে এই প্রশ্ন কেন করছেন? আপনারা কারা? উত্তর পেয়েছেন? এবার সোজা সুজি আমাদের প্রশ্নের উত্তর দিন। দেখুন, যদি আপনি মুখ না খোলেন তাহলে আমরা দোকান বন্ধ করে দেব একেবারে। এই ফটোতে যে গয়নার ডিজাইন আছে, এই গয়নাগুলো আপনার দোকানেই বিক্রি করা হয়েছিল? না স্যার, এই গয়না তো আমি কিনিনি। সত্যি অদ্ভুত ব্যাপার, ফটোটা ভালো করে দেখলেনই না, আর আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনি গয়না কেনেননি। স্মৃতিশক্তি বেশ ভালো আপনার। বাবু, পরে দেখতে পাচ্ছিস না স্যারেদের সাথে আমি কথা বলছি? যা। একটা কথা বলুন, আপনি যখন গয়না কেনেন তার দাম ঠিক করেন কিভাবে? সবার প্রথমে ওজন করে নেওয়া হয়, দেখে নেওয়া হয় যে সোনা কত ভরি, আর তারপর সেটা চেক করা হয় এইটা জানবার জন্যে যে সোনাটা পাকা কিনা, আর তারপর যেমন গ্রাহক সেই রকম দাম। আগে ফুটবল খেলতেন না আপনি?
আপনার স্মৃতিশক্তি বেশ ভালো, কিন্তু আমাদের চোখের নজরটা কম নয়। এই ফটোতে যে ডিজাইন আছে, এই কানের দুলটা হুবহু এক। এত তাড়াতাড়ি কোথায় পালিয়ে গেল? এ তো মারা গেছে। স্যার, এত তাড়াতাড়ি আমাদের চোখের সামনে একে মারলো কে? যে এটা করেছে সে আমাদের মুশকিলটা আরো বাড়িয়েছে। জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, আমি প্রতিজ্ঞা করছি। জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, আমি প্রতিজ্ঞা করছি কোনো লাভ নেই। কোনো লাভ নেই। আর এটা তো ডায়লগ নাকি? আমি তো দয়ার সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, কোনো লাভ নেই। এখানে নেটওয়ার্কের এত সমস্যা যে 1 মিনিটের কথা বলার জন্য 5 মিনিট ধরে চেষ্টা করে যেতে হয়। আর্জেন্ট একটা ফোন করার ছিল। যাকে আমার ডায়লগ বলুন। আরে লাইন টাইন বাদ দাও, নিজের মতো করে নাও। কস্টিউম ট্রাই করো, কোনো চিন্তা নেই। এমনিতে আমার মনে হচ্ছে না যে তোমরা এর আগে এই রকম ঐতিহাসিক আর সাংস্কৃতিক নাটকে কাজ করেছো বলে। না, করেছি তো অনেকবার এই রকম চরিত্র করেছি আমরা। সেই জন্যই তো এর নিশানা অব্যর্থ, অর্জুনের মতন, আর আমার ক্ষমতা ভীমের মতন। আসলে ব্যাপারটা হলো, প্রথম আপনাদের সাথে কাজ করছি তো, একবার আপনাদের সাথে মিলেমিশে গেলে কোনো অসুবিধা হবে না। ও, আসলে আপনারা তো অনেকদিন ধরে একে অপরকে চেনেন, মানে বন্ধুত্ব হয়ে গেছে নিজেদের মধ্যে। না না, তেমন কোনো ব্যাপার নয়। আমাদের কারোর সঙ্গে তেমন সম্পর্ক নেই। একমাত্র মুথুবাবুর জন্যই আমরা সবাই একসঙ্গে রয়েছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের মধ্যে ওই কে খুন করলো, কে চুরি করলো, সেটা আপনিও হয়তো জানেন না। যদি আমরা জানতাম তাহলে সিআইডি কে বলে দিতাম না। সিআইডি। জিয়া, দ্রৌপদীর কস্টিউমটা সারিকার ফিট হয়েছে তো? কস্টিউম তো একদম ঠিক আছে, কিন্তু এই উইকটা একটু দেখে নিন। একটু উইগেই একটু কিরকম সমস্যা লাগছে। এই কস্টিউম আর উইকের জগৎ থেকে তো আমার ফরেন্সিক ল্যাব আর কেমিক্যালস অনেক ভালো। আরে বাহ, অসাধারণ। আমি কি সাহায্য করতে পারি? না, ইটস ওকে। আরে বাহ ভাই বাহ, আপনি তো সর্বগুণ সম্পন্ন মনে হচ্ছে। মেয়েদের হেয়ার স্টাইলও জানেন আপনি, দেখছি। আগে লেডিস বিউটি পার্লারে কাজ করতেন নাকি? আগে না, আমি হলাম একজন শিল্পী, অভিনেতা। তো বলো, সবকিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। চলো তোমাদের স্টেজটা দেখিয়ে দিই, সাথে এই ড্রেস আর প্রপসও নিয়ে নাও। যাই গিয়ে দেখি স্টেজটা ছোট না বড়, খুব জরুরি। সঞ্জীব, যাওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই, নইলে এবার শো করতে গিয়ে গন্ডগোল হতে পারে। নিয়ে নাও, যে যার প্রপস গুলো নিয়ে নাও। চলো চলো আপনারা চলো। সবাই যান না, আমি এখানেই থাকছি। হ্যাঁ, কেন? ও অ্যাকচুয়ালি আমার ডায়লগটা ঠিক করে মুখস্থ হয়নি, তো আমি ভাবলাম একটু প্র্যাকটিস করে নিই এখানে বসে। সন্ধেবেলায় শো আছে, তাই ওখানে যদি কোনো গন্ডগোল হয়ে যায় খুব খারাপ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তুমি প্র্যাকটিস করো, আমরা যাচ্ছি। চলো ভাই, চলো সঙ্গে চলো। শোনো, তোমরা সব কস্টিউম আর প্রপস চেক করে নিয়েছো তো? দেখো কোনো জিনিস ভুল না হয়, শো চলাকালীন যেন কোনো গন্ডগোল না হয়, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কলাভবন নাট্য দল, বলুন। অভিজিৎ, এই দেখো রুমালগুলো, এর সাথে
মহাভারত নাটকের কি সম্পর্ক? আমি একটা পাথর রাখলাম, এটাকে এইভাবে বন্ধ করে জোরে ঘোরালাম, এত জোরে যে ওর গলার নার্ভটা ফেটে গেল আর অক্সিজেন কম হওয়ার কারণে ওর মৃত্যু হলো। মানে এই রুমালের মধ্যেই পাথর ঢুকিয়ে খুন করা হয়। খুনি এই শিল্পীদের মধ্যে কেউ একজন। আমাদের চক্রব্যূহ তৈরি করতে হবে খুনিকে ধরার জন্য। কি ভাই, সব প্রপস চেক করে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, চেক করা তো হয়ে গেছে, কিন্তু এই প্রপস গুলো দেখুন, বুঝতে পারছি না এগুলো কোথা থেকে এলো। দেখুন এগুলো। এই রুমালটা? হ্যাঁ। এটা এখানে কি করে এলো? আরে ভাই মীর, হ্যাঁ এদিকে এসো। আরে এই সত্যযুগের নাটকে তুমি এই কলিযুগে রুমাল দিচ্ছিলে শিল্পীদের? বাহ, কি যে করো না। আমি কি করে জানবো যে কে রেখেছে এটা? হ্যাঁ, এটা হতে পারে কোনো শিল্পী এটা ধুয়ে এখানে শুকোনোর জন্য মেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর কি, একটা কাজ করছি, রুমালগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি, মীরের ঘাম মোছার জন্য দরকার হতে পারে। এটা কি? লজের বিলস? আর কে লজ, কেশর, বাপ্পা লজ আর ভেনাপুর। নীলম লজ সিরাকপুর। সিরাকপুর? কিন্তু কিন্তু এটা তো নীলম লজ নয়। আর বাকি দুটো শহরেও এই কলাভবন নাট্য সংস্থা সরকারি লজে উঠেছিল। এতগুলো লজের বিল এখানে রাখা কেন? যে সোনার গয়নাগুলো তুমি ভাঙছিলে সেগুলো দিবাকর বাবুর মেয়ে শালিনীর ছিল। তাহলে বলো, কে ওই গয়না চুরি করেছে? কে মেরেছে শালিনীকে? সাহেব সাহেব, আমি তো শুধুমাত্র একজন কারিগর, আমি কিচ্ছু জানি না। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। বলো কে সে যে তোমার মালিককে খুন করেছে? আর ওই মেয়েটাকেও যে গলায় স্কার্ফ পরেছিল? না সাহেব, আমি কোনো খুনের ব্যাপারে কিচ্ছু জানি না সাহেব। আর ওই লোকটার ব্যাপারে কি জানো? যে লোকটার একটা চোখ পাথরের? সাহেব, প্রতিবার পাথরের চোখালা একটা লোক চুরি করা জিনিস দোকানে বিক্রি করতে আসতো, কিন্তু এবার ওই মেয়েটা এসেছিল গয়না বেচতে। তা মেয়েটা গয়না বিক্রি করলো না করেনি? হ্যাঁ সাহেব, বেচেছিল তো। বাবুর কাছ থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি চলেও গেল। আর তার কিছুক্ষণ পরেই ওই পাথরের চোখালা লোকটা এলো। বাবু যেই লোকটাকে বললো যে ওই মেয়েটা টাকা নিয়ে চলে গেছে, ওই লোকটা খুব রাগারাগি করছিল সাহেব। ঠকিয়েছে সচিন, এরা একে অপরকে ঠকিয়েছে। প্রথমে রোহন তার সঙ্গীদের ঠকিয়েছে, আর ওই মেয়েটা রোহনকে। ওই মেয়েটা যখন মুম্বাই আসতো তো কোথায় থাকতো তুমি জানো? সেটা তো আমি জানি না। হ্যাঁ, কিন্তু যখনই ও বাবুর দোকানে আসতো অটোওয়ালাকে 15 টাকা দিত। খুচরো টাকা তো কখনো ওর কাছে থাকতোই না, সবসময় আমার থেকেই নিয়ে দিত। 15 টাকা? ও অটো রিক্সাওয়ালাকে 15 টাকা ভাড়া দিত? তার মানে হলো নিশ্চয়ই মেয়েটা দোকানটার আশেপাশে কোনো লজের মধ্যে ভাড়া থাকতো। সচিন,
খোঁজ নাও। তোমাদের এই কথাটার কি মানে বলো? যদি তোমরা টাকা না পাও তাহলে শো করবে না। আমি শুধু টাকার জন্য কাজ করছি, কোনো সমাজসেবা করছি না। সবাই টাকা পেয়ে যাবে, তুমিও তোমার টাকা পাবে। কিন্তু মুথুবাবু আপনি টাকা আনবেন কোথা থেকে? সেটার চেষ্টা আমি করছি। সঞ্জীব, তুমি এদের বোঝাও যে আমি শোনো, আমি ওদের ব্যাগের মধ্যে থেকে লজের বিলগুলো পেয়েছি, দেখো। এর মানে এমন কেউ আছে যে কলা ভবন নাটক দলের পিছু নিচ্ছে? যে যে শহরে এই দল গেছে সেখানে ওই তারিখেই এই অজানা লোকগুলো এই লজে গিয়ে উঠেছিল। কিন্তু এই বিলগুলো এখানে এলো কোথা থেকে? সেটা তো লজে গিয়েই খোঁজ নিতে হবে। এই লোকগুলো কে আর তাদের উদ্দেশ্যই বা কি? এক মিনিট। হ্যালো হ্যালো হ্যালো। 2 নম্বরই একদম। আমাকে বলছিল এখানে নাকি নেটওয়ার্ক পাওয়া যায় না, আর নিজের ফোনে কথা বলছে। দেখো দেখো দয়া, এর কি নেটওয়ার্ক দেখো। ওয়েলকাম স্যার। স্যার, আমাদের এখানে অনেক কম রেটে এবং অনেক বেশি রেটে রুম পাওয়া যাবে, তাও সমস্ত ফ্যাসিলিটির সঙ্গে। বলুন স্যার, কিরকম রুম চাই আপনাদের? রুম চাই না, রুমে যে ছিল তার সম্পর্কে খোঁজ খবর চাই। খোঁজ খবর? কেন? সিআইডি? চেনো একে? না স্যার, আমি একে কখনো দেখিনি। স্যার, বেলাপুর থেকে যে কাগজের স্যাম্পল আমাদের পাঠানো হয়েছিল তাতেও এরকমই ডিজাইন ছিল। আর স্যার, গয়না লুটপাট করার পর ওই মেয়েটা বেলাপুর থেকেই বাস ধরেছিল মুম্বাই আসার জন্য। স্যার, তার মানে ওই মেয়েটা এই লজে এসেছিল। কোনো মেয়ের কথা মনে আছে? ফর্সা, রোগা, হাইট মোটামুটি 5.5 ফুট, গলায় স্কার্ফ, চোখে বড় চশমা আর হাতে কালো রঙের সুটকেস। না স্যার, আসেনি তো। খাবার খেয়েছো তুমি? খাবার? না, কেন? জেলে দারুণ খাবার হয়েছে আজ। মোটা রুটি, পাতলা ডাল আর ঝাল লঙ্কা। চলো। স্যার স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার আমাকে। স্যার ছেড়ে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমাকে ওই লোকটা মুখ বন্ধ রাখার জন্য 5000 টাকা দিয়েছিল স্যার। স্যার স্যার, আমার এইটুকুই ভুল শুধু। ওই লোকটা খুব ডেঞ্জারাস ছিল স্যার। ওই লোকটার ব্যাপারে কি কি জানো আমাদের সবকিছু বলো। ওই লোকটা 2 দিন ধরে এই হোটেলেই ছিল। এখনো আছে? না ম্যাডাম, এখন চলে গেছে স্যার। আর হ্যাঁ স্যার, ওই ম্যাডাম একটা কালো রঙের সুটকেস নিয়ে ওনার সঙ্গে দেখা করতে এসেছিল। হয়েছিল দেখা? না না, উনি এখানে বসেই ওনার জন্য অপেক্ষা করছিলেন। তখনই হঠাৎ ওই ম্যাডামের ফোন এলো আর উনি কথা বলতে বলতে চলে গেলেন। এই ধরুন 1 ঘন্টা আগে। অদ্ভুত ব্যাপার, যাকে ভয় পেয়ে ও পালিয়ে বেড়াচ্ছিল তার সঙ্গে দেখা করতে এখানে এলো কেন? এসেছিল, দেখা করেনি, তাহলে গেল কোথায়? স্যার, আচ্ছা, এই ডিজাইনটাতে ওই জায়গাটার ঠিকানা নেই তো যেখানে ও গেছে? এসভিআর রোড, ভোরা চক। এসপিআর রোড, ভোরা চক। স্যার, নচিকেতা বাবু আর শিবরাম বাবু যে নাটকের হলের কথা বলেছিলেন সেই হলটাও তো ঠিক এই জায়গাটাতেই। কিন্তু ওই জায়গাটা তো বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। স্যার, ওটা তো অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। কি? তাহলে ওই মেয়েটা ওই বন্ধ জায়গায় কি করতে গেছে যখন ওর মুম্বাই ছেড়ে পালিয়ে যাওয়া উচিত ছিল? বলো। দেখুন দাদা, এভাবে কাজটা বিগড়ে যাবে। আমরা অনেক বছর ধরে আপনার সাথে কাজ করছি। এই লোকগুলো আবার কারা? এই মীর কি এখানে নাটক দলের বাইরে অন্য লোকদেরও চেনে নাকি? মনে হচ্ছে এদের কোথাও দেখেছি আমি। তোমাদের এখানে আসা ঠিক হয়নি।
আমরা আমাদের ভাগ চাই। সেটা তোমরা পেয়ে যাবে, আগে এই কাজটা করো, তারপরে। ঠিক আছে, যাও এখান থেকে। মনে হচ্ছে এরা সেই সমস্ত লোক যারা আলাদা আলাদা লজে নাটক দলের নাম করে ওঠে আর বিভিন্ন জায়গায় গিয়ে লুটপাট চালায়। স্যার, আমি কিছু ছবি পাঠাচ্ছি স্যার। মনে হচ্ছে এরা সেই লোক যারা এই নাটক দলের সঙ্গে যুক্ত আছে। দরজাটা তো খোলাই আছে। যদি এই জায়গাটা অনেক দিন হয় বন্ধই ছিল, তাহলে এখানে আত্মারা ফ্রেডি, কি শুধু শুধু আত্মার ভয় পাও? বেরিয়ে আসো এর থেকে, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি চেষ্টা করে দেখব। কিন্তু স্যার, এই পাথরের চোখলা লোকটা মেয়েটাকে এখানে কেন নিয়ে আসবে? হতে পারে এখানে টাকা পয়সা ভাগাভাগি করতে এসেছিল। চলো ভেতরে গিয়ে দেখি। স্যার, মনে হচ্ছে এখানে কিছুক্ষণ আগে কিছু পোড়ানো হয়েছিল। ছড়িয়ে পড়ো, দেখো কে। সাবধানে। স্যার, এটা তো ওই মেয়েটাই যাকে আমরা খুঁজছিলাম। শ্রেয়া, স্যার নিঃশ্বাস এখনো পড়ছে। আস্তে, সাবধানে। নাম কি তোমার? নিনা। নিনা? কে করেছে এইসব? কে করেছে সব? পিনাকি। পিনাকি? সেটা কি? শ্রেয়া, ফ্রেডি, ওকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছো। স্যার, চলো সাবধানে। এই দেখুন স্যার, কত ফাইল স্যার পেপার পুড়িয়ে দিয়েছে ও। কিন্তু এর মধ্যে ছিলটা কি? কিছু তো আছে যেটা ওই লোকটা পুড়িয়ে শেষ করতে চেয়েছিল। দেখা যাক। স্যার, এই দেখুন, এটা কলানগর নাট্যমণ্ডলী কবে কি কাজ করেছে সেটা লেখা আছে। স্যার, এই রেজিস্টারের হিসাব মতো শেষবার 1995-তে এই গ্রুপেরই কোনো সদস্য এই রেকর্ডটা নিয়ে যায়। ওর নাম আর সাইনটা পুড়ে গেছে। কিন্তু অ্যাড্রেসটা পুরোটা পড়েনি। চিলকুর নগর 21, চিলকুর নগর 21 কি হতে পারে? স্যার, এটা কোনো জায়গার কোনো রুম নাম্বার নয় তো? রুম নাম্বার 21।
রুম নাম্বার, 1 মিনিট। চিলকুননগরে একটা হোস্টেল আছে না, ডিএ হোস্টেল? হতে পারে ওই হোস্টেলের রুম নাম্বার 21 থেকে কেউ এসেছিল। হতে পারে স্যার, কারণ ডিএ কলেজে 10 মিনিটের দূরত্বে একটা ড্রামা কলেজ রয়েছে, আর সেখানকার স্টুডেন্টরা এই হোস্টেলেই থাকে। একটা কাজ করি, ডিএ হোস্টেল যাই, দেখা যাক কে কলা ভবনের ঠকবাজদের মতো লুটমার আর খুন করছে। এই মীর বাইরে গিয়ে এদের সাথেই দেখা করেছিল, মনে হচ্ছে এরাই সেই ছিনতাইবাজের দল। আচ্ছা, এই ঠকবাজ ডাকাতরা নাটক দলের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। যেখানে যেখানে এই নাটক দল যায়, এই লোকগুলো সেখানে সেখানে লজে গিয়ে ওঠে, কোথাও আত্মীয় হয়ে, কোথাও সাক্ষী হয়ে নিজের কাজ করতে থাকে। বিলগুলো কে জমা করছে সেটার ব্যাপারে এখনো কিছু জানা গেল না। এই মীরের উপর নজর রাখতে হবে, তাহলে সবকিছু জানতে পারবো। ভয় পেও না ভাগ্নে, যতক্ষণ তোমার শকুনি মামা বেঁচে আছে না, ততক্ষণ পাণ্ডবদের কোনো বুদ্ধি চলবে না। দেখ, এবার মুথুবাবুর কাছ থেকে টাকা আদায় করতেই হবে, আমি বলে দিলাম। আরে বলেছি তো, কথা হয়েছে আগের দিন। আচ্ছা আমাকে এটা বল যে এই শকুনি মামার বর্মটা তৈরি হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আর লাইটের দাদাকে বলে দিয়েছিস যে দ্রৌপদীর এন্ট্রির জন্য আমার লাল লাইট চাই? সকালেই বলে দিয়েছি। বলে দিয়েছিস? হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, চল, থ্যাংক ইউ। এটা আমার অহংকারের নয়, আত্মসম্মানের প্রশ্ন। হ্যাঁ, লোকেরা এত কমপ্লিকেটেড লাইন কি করে বলে? আরে সারিকা, কি করে মনে রাখে এসব? এনার জন্য ফরেনসিক ল্যাবই ঠিক বস। না 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 না, আমি শেখাবো তো, শেখাবো তো। কোনো লাভ নেই। আরে আরে, চেষ্টা তো করতে দেবে আমাকে। ও হয়ে যাবে, হয়ে যাবে। আজ আজ আমি এই শপথ নিচ্ছি যে আমার এই কেশ যতদিন পর্যন্ত না ওই দুষ্ট দুঃশাসনের রক্তে ধুয়ে রাঙিয়ে ফেলবো, এই কেশ আমি ততদিন বাঁধবো না, খোলাই রাখবো। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ, কি সুন্দর অ্যাক্টিং করেন আপনি। আপনি একটা কাজ করবেন, হ্যাঁ, এই চুলের লাইনটা যখন আপনি বলবেন না, তখন চুলটাকে একটু এই হাত দিয়ে একটু এরকম করবেন, খুব লাস্যময়ী দেখাবেন। এমনিতেও একটা সত্যি কথা বলবো, আমি আপনাকে এমনিই দেখতে হেভি লাগে। দুর্যোধন, কি নাম তোমার? কেতন। কেতন। সারিকা দেবীর বা কাঁধে চোট রয়েছে, এই জন্য ও চুলটা এভাবে সরাতে পারবে না। এর থেকে ভালো হবে তুমি নিচে যাও আর রিহার্সাল করো। নিচে যাও আর রিহার্সাল করো। নিচে যাও। বেচারা কেতন, খুব বাঁচা বেঁচে গেছে। আরে ভাই, তুমি এগুলোকে মজা ভাবছো না? মজা কোথায় করছি ভাই? আরে মীর কোথায় উধাও হয়ে গেল? হ্যাঁ, ও তো এখানে ফোনে কথা বলছিল, গেল কোথায়? আই এম সো সরি স্যার, আপনাদের অপেক্ষা করানোর জন্য। বলুন কি দরকার ছিল? আচ্ছা, আপনি কি 1996-97 সালে এই হোস্টেলে কাজ করতেন? না স্যার, আমি তো এখানে গত 2 বছর ধরে কাজ করছি। আর কেউ আছে এই হোস্টেলে যিনি ওই সময় কাজ করতেন? আগে হ্যাঁ, পার্থবাবু। উনি 1995 থেকে এই হোস্টেলের ফ্যাকাল্টি মেম্বার। ওনাকে ডাকবো? প্লিজ। আচ্ছা। পার্থবাবু, সিআইডি অফিসাররা এসেছেন, আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান। হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি আপনাদের? আসলে আমরা একজন এমন স্টুডেন্টের ব্যাপারে জানতে চাইছি যে পাশের ড্রামা কলেজে পড়তো। কি নাম তার? ওর নাম তো আমাদের জানা নেই। ইনফ্যাক্ট আমরা এটাও জানি না সে মেয়ে না ছেলে। আমরা তো শুধু এটা জানি যে 1995 আর 96-এ ছেলেটা আপনাদের হস্টেলে থাকতো, বা হয়তো মেয়েটা। 95, 96, হ্যাঁ, ইয়েস। ড্রামা কলেজের কিছু স্টুডেন্ট এখানে তো থাকতো। ইনফ্যাক্ট নাট্য মহোৎসবে অংশও নিয়েছিল আর ট্রফিও জিতেছিল। আমার খুব ভালো মনে আছে, দিন রাত রিহার্সাল করে আমাকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। ওই স্টুডেন্টদের নাম ঠিকানা কিছু বলতে পারবেন আপনি? আই এম সরি, এত পুরনো রেকর্ড আমাদের কাছে নেই। আপনি বললেন যে ওই বছর ওরা নাট্য মহোৎসবে ট্রফি পেয়েছিল। ইয়েস,
তাহলে কোনো ফটো টটো তো আছে আপনার কাছে? ইয়েস, একটা অ্যালবাম আছে, ফটো অ্যালবাম। ঠিক আছে, এই ফটো অ্যালবামটা আমাদের দিন। ইয়েস, হিয়ার ইট ইজ। থ্যাংক ইউ। ও, হ্যালো। কি শুধু কমিশনের জন্য তুমি 50,000 টাকা নেবে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কোথা থেকে পাবো আমি এত টাকা? আমার শিল্পীরা বিনা পয়সায় কাজ করবে না, একদম করবে না। তোমার শো আমি করতে পারবো না, করবো না আমি। যাও, যত সব ফালতু লোকজন। নমস্কার। আগে হ্যাঁ, নমস্কার। আপনি এই কলাভবন নাট্যমণ্ডলীর ম্যানেজার? আগে হ্যাঁ, আমি ম্যানেজার। বলুন। খুব ভালো অভিনয় করে আপনার শিল্পীরা। আগে ধন্যবাদ, ঠিকই বলেছেন। আমি সঙ্গে কিছু টাকা এনেছি, আমি আপনাদের একটা শো করাতে চাই। আগে হ্যাঁ, আমরা নিশ্চয়ই শো করব। শুধু আপনি ডেট আর টাইম বলে দিন, আমরা নিশ্চয়ই শো করব। টাইম আর ডেট আপনাদের তাড়াতাড়ি জানিয়ে দেব। আচ্ছা, নমস্কার। আগে নমস্কার। কারা তোমরা? সিআইডি। সিআইডি? চল 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 চল। পাথরের ছটকা দিয়ে এতদিন লোক মেরে এসেছিস না তোরা, এবার আমাদের ছটকা দেখ। আমাদের উপর ভরসা রাখার জন্য অনেক ধন্যবাদ। যদি আজ আপনারা সাহস না দেখাতেন তাহলে আমরা এই ঠকগুলোকে কোনো দিনই হাতে নাতে ধরতে পারতাম না। আচ্ছা, তোমাদের এটা প্ল্যান ছিল আমাদের ধরার? হ্যাঁ, আমরা আগেই জানতে পেরেছিলাম যে তোমরা 1890-এর নাট্যকলাকারের এক কলার সাহায্য নিয়ে এই জঘন্য কাজ করছো। বাড়িতে লুটপাট করো, মানুষকে খুন করছো। এবার বল, কোথায় আছে তোদের বাকি সঙ্গপাঙ্গ? আর কে তোদের বস, যার ইতিহাস পড়ার এত শখ আছে? আমি জানি না আপনারা কার কথা বলছেন। মীর আর পিনাকির তোদের সঙ্গী তো? বল। হ্যাঁ, মীর আর পিনাকি দুজনে একসঙ্গেই আছে। কিন্তু কি? তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি, তুই বাঁচবি না। আমি তোকে ছাড়বো না পিনাকি। আরে আগে তো তুই নিজেকে ছাড়িয়ে দেখা। মীর বাবুর বর্তমানের চিন্তা তুই ছাড়, আর নিজের ভবিষ্যতের চিন্তা কর তুই, যেটা এবার জেলের গড়াদের পিছনে কাটবে, বুঝলি? মীর বাবু, তোমার নাটক শেষ। এবার আমাদের নাটক থেকে পর্দা সরাবো। চল নিয়ে এসো ওটাকে। ভয়ঙ্কর ভয়ানক অপরাধ করে ফেলেছিল যুধিষ্ঠির। নিজের অর্ধাঙ্গিনীকে শয়নকক্ষ থেকে পাশা খেলায় নিয়ে এসেছিল সে। তার অনুতাপ তো হচ্ছিল, কিন্তু দ্রৌপদী কি তাকে ক্ষমা করবেন? আমি
আসবেন। ঘোর অপরাধ করেছি আমি পাঞ্চালী। সে সময় আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম। ওই মুহূর্তটাকে আমি স্মৃতি থেকে মুছে ফেলতে চাই। আপনার অপরাধ ক্ষমার যোগ্যই নয়। আপনি আমার পালনকর্তা হয়ে আমাকে পাশার বাজিতে হেরে গেলেন। যদি আপনি আপনার অপরাধকে নিজের স্মৃতি থেকে মুছে ফেলার অভিপ্রায় করে থাকেন, তাহলে ওই দুষ্ট দুঃশাসনের প্রাণ হরণ করেই আমার কাছে আসবেন। শোনো হে দ্রৌপদী, যাদের নিজেদেরই আত্মসম্মান বোধ নেই তারা অন্যের প্রাণ হরণ করবে কি করে? তোমার 5 প্রাণনাথই তোমায় অনাথ করে দিয়েছে। যদি কিছু চাইতেই হয় আমার কাছে চাও। এই কাপুরুষদের কাছে যদি কিছু চাও, দরিদ্রতা আর অপমান ছাড়া কিছুই পাবে না। দুঃশাসন, এই ভুল কখনো করো না যে পাশা খেলাতে আমাদের হার হয়েছে বলে আমাদের বাহুবল দুর্বল হয়ে গেছে। এই কটুবাণী উচ্চারিত হলো যে মুখ থেকে, সেই মুখের আকৃতি আমি নষ্ট করব দুঃশাসন। আমি পাঞ্চালী আজ এই প্রতিজ্ঞা করছি যে যতদিন পর্যন্ত না এই দুষ্ট দুঃশাসনের রক্তে নিজের কেশ না রাঙিয়ে ফেলছি, আমি নিজের কেশ বাঁধবো না, খোলাই রাখবো। আজ আমি প্রতিজ্ঞা করছি পাঞ্চালী, এই দুষ্ট দুঃশাসনের বক্ষ চিরে রক্তপান করব আমি। এইসব কি অনর্থ হচ্ছে এখানে? এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির উদ্ভব আমার জন্যই হয়েছে। সত্যই বলেছেন ভ্রাতা যুধিষ্ঠির, আপনি সত্য বলেছেন। আসল অপরাধী আপনি, সেই জন্য কেবল শাস্তি আপনারই প্রাপ্য হওয়া উচিত। ডায়লগ ভুলে গেল নাকি? না অর্জুন না, শুধু আমি নই, আমরা সবাই দ্রৌপদীর অপরাধী। আমরা সবাই মিলেই ওকে পাশা খেলায় হেরেছি। আমরা আর কি করতে পারি? আপনার আজ্ঞাই পালন করছিলাম বরদা, তাই না? আসল অপরাধী তো আপনিই। এ সর্বনাশা বুদ্ধি আপনার মাথায় এসেছিল। এই দুজন অর্জুন আর ভীম আমার নাটকটাকে শেষ করে দেবে। নিতিন, নিতিন, পাবলিক খেপে গিয়ে আমাদের উপরে পচা ডিম টমেটো ছোঁড়ার আগেই তুমি একটা কাজ করো, দ্রৌপদীকে এখানে নিয়ে এসো আর যুদ্ধ ঘোষণা করো। শান্ত হও পাণ্ডবগণ। তোমাদের মধ্যে আসল অপরাধী কে তার বিচার তোমরা পরে করো, কিন্তু এখন আমি দ্রৌপদীকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আর তদুপরি নয়, নির্ণয় এখনই হবে। দ্রৌপদী, এই অর্জুন তোমার অপমান আর হতে দেবে না। ভ্রাতা ভীম, দুঃশাসনকে বুঝিয়ে দাও। যথা আজ্ঞা ভ্রাতা। এই চল। এসব কি করছো ভীম? এই নাটকে যত ক্ষতি হবে সব তোমার কাছে উসুল করব। আমরা সিআইডি অফিসার, আর খুনিকে ধরবার জন্য এই জালটা পেতেছি আমরা, বুঝেছেন? আর তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে এখানেই দাঁড়িয়ে থাকুন আর আমাদের নাটকটা দেখুন। আপনার এই অন্যায়ের একটাই মাত্র শাস্তি, মৃত্যুদণ্ড। এসব কি বলছো অনুজ? নিজের জ্যেষ্ঠ ভ্রাতার ওপর বাণ চালাবে? না ভ্রাতা, না না, এই পাপীকে হত্যা করার জন্য আপনাকে আপনার এই বাণ নষ্ট করার দরকার নেই। একে মৃত্যুদণ্ড দেবার জন্য আমার কাছে একটা নতুন অস্ত্র আছে। এই অস্ত্র আজ থেকে 1000 বছর পরে কলিযুগে ব্যবহৃত হবে। আর প্রথম ব্যবহৃত হবে 1890-এ, আর তারপরে হবে 2013-তে। সঞ্জীব নামে এক অপরাধী মানুষ বধ করার জন্য এই অস্ত্রের ব্যবহার করবে। এসব কি বলছো? আমি নির্দোষ, আমি কোনো খুনটুন করিনি। মিথ্যে বলবেন না ভ্রাতাশ্রী। আমাদের কাছে শুধু সাক্ষ্যই নয়, সাক্ষীও রয়েছে। তার মানে শুধু প্রমাণ নয়, সাক্ষীও রয়েছে। সাক্ষীদের পেশ করা হোক। কারা তোমরা? সিআইডি অফিসার অভিজিৎ, উনি হলেন দয়া, আর ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সারিকা। তোমার অপরাধের পর্দা ফাঁস হয়ে গেছে সঞ্জীব। পিনাকি আর মীর তোমার বিরুদ্ধে সব কথা বলে দিয়েছে। রণভূমি ত্যাগ করে কোথায় পালাচ্ছ বরদা?
স্যার আমাদের নাটকের দল চালানোর জন্য আমাদের টাকার দরকার ছিল স্যার। সারা বছর খাটার পরেও আমরা সেই টাকা জোগাড় করতে পারতাম না যাতে নাটকের দলটা চালানো যায়। যখন কলা ভবনের ঠগেদের ইতিহাস জানতে পারলাম তখন আমি পিনাকি, রোহন, মীর আর নিনার সঙ্গে মিলে আমরা লুটপাট আর খুন করতে শুরু করি স্যার। পরিশ্রম দিয়ে উপার্জন করতে না পেরে বেআইনি কাজ শুরু করে দিলে, সততার দোকান বন্ধ করে দিয়ে বেইমানি শুরু করলে। সঞ্জীব, তুমি কলাকার হিসেবে সত্যি ভীষণ ভালো, কিন্তু তুমি তোমার এই কলার ব্যবহার ভুল কাজে করেছো। যুধিষ্ঠির তো ধর্মরাজ ছিলেন, কিন্তু তুমি অধর্মের রাস্তা বেছে নিয়েছো, আর সেই জন্য তোমাদের তিনজনকেই ফাঁসি দেওয়া হবে, স্রেফ ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.